প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। ফ্যাসিবাদী আচরণ করবেন, আর জনগণ ফ্যাসিবাদী বললে আপনারা আবার রাগ করবেন। কি রাগ করলেন শোনা? কারণ ভাই, আমি যদি জামায়াত আমিরের বক্তব্যটি বলি, তিনি বলছেন যে সবকিছু দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। মানে 2 বছরের মাথায় কেন এই ধরনের কথা বলতে হয় যে আরেকটি বিপ্লব আসন্ন? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। তিনি তার একটা আশঙ্কার কথা বলেছেন, রাজনৈতিক বক্তব্য অবশ্যই সেটা, এবং সেটা এক ধরনের সতর্কবার্তা। এভাবে যদি আমরা নেই, খুব নিন্দা করার কিছু থাকে না। আবার যদি এটাকে নেতিবাচকভাবে নেই যে মাত্র 2 বছরের মধ্যে এসব বিপ্লবের কথা শুনতে হয় কেন আবার। স্যার আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে বাংলাদেশের একজন তারকা ব্যক্তিত্ব, আমাদের সৌভাগ্য যে আমরা স্পষ্ট কথা বলার লোকজন কিন্তু ইদানিং পাই না, অথবা পাই মনে মনে একটা লালন করেন, ধারণ করেন আরেকটা, চর্চা করেন গিয়ে আরেকটা, আবার মুখে বলেন আরেকটা। স্যার বরাবরই যে বিশ্বাসটা তিনি স্পষ্ট করে বলেন। তো আপনি যে বলেছেন 12টা বাজবে কেন, ওই 12টা বাজার অন্যতম এক কারণ হচ্ছে স্পষ্ট কথা বলার লোকও আমাদের সমাজে এখন কিন্তু নেই বললেই চলে, নির্মোহভাবে। তো ওই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। স্যারের প্রতি তো শ্রদ্ধা আছেই, যে আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেছি স্যারের কথাগুলো। এখন সমান্তরালে স্যার কিন্তু সরকারের মঙ্গল কামনা করেছেন। সমান্তরালে বিরোধী দল যে সতর্ক করছে সরকারকে, সেটাকেও ইতিবাচকভাবে নিয়েছেন। আমরা এভাবে নিতে পারি না, কিন্তু আমরা একটা ব্যবধান তৈরি করে ফেলি, যে কোনো বিষয় নিয়ে আমরা ব্যবধান তৈরি করে ফেলি। প্রধানমন্ত্রী তো যথার্থ বলেছেন যে ইস্যু তৈরি করার অপচেষ্টা আছে, পরিস্থিতিকে গোলমাল বাঁধানোর। ইস্যু তৈরি করার কোনো দরকার নাই তো, আমরা তো ইস্যুর বারুদের মধ্যে আছি এখনো। আমরা যদি আবেগ কাতর হই, যে দিনটা মাত্র পার হলাম এই কিছুক্ষণ আগে, আবেগ কাতর হলে সেটার নাম 36 জুলাই, আবার বাস্তবতার নিরিখে 5 আগস্ট। তো এইরকম একটা দিনে আমিও ইতিবাচকভাবে নিতে চাই যে প্রধানমন্ত্রী একটা বিষয়কে অ্যাড্রেস করেছেন, যে কেউ যেন বাড়তি ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে না করেন, অর্থাৎ তার কাছে নিশ্চয়ই কিছু মেসেজ আছে। একইভাবে যখন বিরোধী দলীয় নেতা কিছু সতর্ক করেছেন, সতর্ক করারও দরকার আছে। স্যার কিন্তু কয়েকটা বিষয় স্পষ্ট বলেছেন, এভাবে কেউ বলতে চান না। দোষারোপ কিন্তু একে অপরকে করছেন। সেটাও তো দোষারোপ করা অর্থ তো সতর্ক করা। কারণ বাংলাদেশের রাজনীতিতে আমরা যে শেখ হাসিনাকে স্বৈরাচার বলি, বলে দিচ্ছি তিনি স্বৈরাচার, কিন্তু তাকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট করার পেছনে যে বন্দনা ছিল, প্রশংসা ছিল তখনকার বিরোধী দলের, আমাদের কিন্তু এগুলো মনে আছে। আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার এত প্রশংসা করেন নাই, তখনকার বিরোধী দল দিনভর যেভাবে প্রধানমন্ত্রীর ওই শেখ হাসিনার প্রশংসা করতেন। সেই ক্ষেত্রে আমি এখন যেটা বললাম এটা আংশিক হয়ে যায়। আমাদের এই গণমাধ্যম থেকেও আমরা কিন্তু কম করিনি, যাচ্ছে তাই প্রশংসা আর বন্দনা স্তুতি গাওয়ার মধ্যে ছিলাম। এগুলোর যোগফল কিন্তু তাকে ফেসিস্ট হতে আরো সমৃদ্ধ করেছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি ভাবলে আজকের বিরোধী দল সরকারকে সতর্ক করেছে। তো কিন্তু আফসোসের বিষয় যে জায়গাটা, সরকারের দিক থেকে আহ্বান জানানো হচ্ছে, তার মানে সতর্ক আছে, বিরোধী দল থেকেও সতর্ক করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে এক শনি ঘুরছে, বৃহত্তর সিলেট দিয়ে ঘুরতে ঘুরতে ঢাকায় চলে আসলো শনিটা, ঢাকা থেকে চলে গেল বরিশাল অঞ্চলের দিকে। তাও আবার কোন সময়টায়, যখন জুলাই অত্যন্ত প্রাসঙ্গিক, একটা বর্ষপূর্তির সময়ে। এগুলো কিন্তু বাজে বার্তা দিচ্ছে, যে এগুলো কি তারা নিজেরা করছে, নাকি তাদেরকে দিয়ে করানো হচ্ছে, নাকি তারা কারো শিকার হচ্ছে। আপনি ফুটেজগুলো বোধহয় খেয়াল করেছেন অবশ্যই। হেলমেট আবার দেখেছি আমরা, হেলমেট বলতে আমরা হেলমেট লিগ বলতাম, হাতুড়ি লিগ বলতাম। তো গত 2-3 দিনের যে পারফরমেন্স দুই দলের, খবর নিচ্ছে কে জিতেছে, কে হেরেছে, কে বেশি পেরেছে। তো ঢাকার যে চিত্র, আলিয়া মাদ্রাসায় বোধহয় শিবির একটু ভালো করেছে, বাদ বাকি জায়গাগুলোতে তারা মার খেয়েছে। তো তাদের মধ্যে এই হেলমেটের ভিতরে অন্য কেউ লুকানো আছে কিনা, কারণ গুপ্ত সুপ্ত এই শব্দগুলো একটা সময় খুব আলোচিত ছিল, সমালোচিত ছিল। আলোচনার সমালোচনার মধ্য দিয়ে তথ্য বের হয়ে গেছে যে কে কোথায় কোন পরিচয়ে ছিল। তো এখনো যে নমুনা আমরা দেখছি হেলমেটের ফাংশন, তার উপর চোখ তুলে ফেলা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। 24 জুলাই আগস্ট আন্দোলনের যে নিহতর সংখ্যাগুলো আপনি খেয়াল করে দেখবেন, অধিকাংশর গুলিটা করা হয়েছে চোখ বরাবর, কপাল বরাবর, গলা বরাবর। এখনো সময়ের ব্যবধানে আপনি দেখেন এই পক্ষগুলোর ছাত্রদল, এনসিপি, শিবির, সিলেট অঞ্চলে চোখ তুলে ফেলা হলো একটা ছেলের। এই চোখটা আর ফেরত আসবে না। তারা হয়তো তাদের ভুল শুধরাবেন, কোনটা শুদ্ধ করেছেন, কোনটা ভুল করেছেন, আবার কোলাকুলি করবেন। তো ওই সময় যখন ওই ছেলের মা এসে বলবে তোমরা তো আবার কোলাকুলি করলে, আমার ছেলের চোখটা একটু ফিরিয়ে দাও, সেটা কিন্তু আর তারা পারবেন না। এমনিতেই চোখ হারা অসংখ্য আহত কিন্তু এখনো বিভিন্ন হাসপাতালে, জুলাইয়ের ওই আন্দোলনের সময়ের চোখ হারা।
তার উপর এরকম একটা সময়ে যখন জুলাইকে স্মরণ করার বিষয় যদি কোনো ত্রুটি থেকে থাকে পথ পরিক্রমায়, সেগুলো শুধরানোর কথা। ওই সময় তারা যেভাবে সংঘাতে লিপ্ত হচ্ছেন, এটা কিন্তু তখন ওই যে ডাক্তার সাহেব যেটা বললেন, ডাক্তার শফিক সাহেব, যে আর একটা বিপ্লব বুঝি স্মরণ করিয়ে দিলেন। সবসময় বিপ্লব আন্দোলন এগুলো শুনতে কিন্তু ভালো লাগে না স্যার। যুদ্ধের সাথেও কিন্তু আমরা শব্দ একটা ব্যবহার করি, ওয়ার অ্যান্ড পিচ। মাঝে মধ্যে একটু শান্তি লাগে। তো বিপ্লব শুনতে ভালো লাগে, একটু তেজ আসে শরীরে, বলতে একটু কাঁপুনি আসে, কিন্তু সবসময় সেটা প্রত্যাশিত নয়। এখন বিপ্লবের সময় নয়। সতর্ক করতে পারেন, সতর্কতার ভাষা আছে। দুই দলেই কিন্তু বুঝবান লোক আছেন। স্যার যেভাবে স্পষ্ট করে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন, এগুলো যদি সরকারি দলের লোকজন শোনেন মনোযোগ দিয়ে, এখানে দুইটা বিষয় আছে। শুনলে রাগ করার লোকজনও পাবেন, অসংখ্য লোকজন পাবেন যে স্যার এই সময় এসে এগুলো কি বলে। এগুলো কিন্তু 10 কথার এক কথাই বলে দিয়েছেন। আবার কেউ কেউ এখান থেকে তথ্য নিতে পারেন নিজেকে সমৃদ্ধ করার জন্য। কোনটা তারা নেবেন এটা তাদের বিষয়। কিন্তু এগুলো করতে গিয়ে তারা কিন্তু আমাদেরকে একটা 12টা বাজানোর দিকে নিচ্ছেন। এখানে মনে রাখতে হবে, 12টা যখন বাজাবেন, বাজনা তুলবেন, ওই বাজনার মধ্যে তাল থাকে, লয় থাকে। আবার 12টার পর কিন্তু একটা বেজে যায়, অর্থাৎ কিছু একটা হয়ে যায়। তো সেই জায়গা থেকে তারা নিশ্চয় উপলব্ধি করবেন যে 12টার এই মোহনার মধ্যে তারা কিছু একটার মধ্যে আবার পড়ছেন কিনা অথবা পড়তে যাচ্ছেন কিনা। জি, কারণ ভাই আপনার কাছে আসবো। আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, ছাত্রদের মধ্যে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংঘাতটা আবার জড়িয়ে পড়েছে আমরা দেখছি সম্প্রতি, মানে আপনার কাছে কি মনে হয়, কারণ কি? এটি কি শুধু আধিপত্যের কারণে, নাকি আসলে এটির সঙ্গে আরও অন্য কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? নিশ্চয়ই এমন কোনো অন্য কিছু সম্পর্ক রয়েছে যেটা দুরূহ এবং যেটা সম্পর্কে আমরা এখনো স্পেসিফিক্যালি জানি না। আমরা তো সবাই জানি যে এই দেশে সব কিছুই সম্ভব। এই দেশে আপনার গোয়েন্দা বাহিনী পর্যন্ত ব্যবহৃত হয় এই ধরনের একটা ডিভিশন ক্রিয়েট করার জন্য। বিভিন্ন ক্ষেত্রে অতীতে আমরা দেখেছি। আমরা এখনও বলতে পারি না যে আমাদের গোয়েন্দা বাহিনীগুলো কি এখন পরিচ্ছন্নতার পথে আছে কি না। আমরা তো আশা করব যে তারা আগেকার সেই এই ফ্যাসিস্ট আমলে যেভাবে ব্যবহৃত হয়েছে, এখন আর এই দেশে বিভাজন সৃষ্টি করার প্রক্রিয়ায় তারা যেন ব্যবহৃত না হয়। এরপরে আমার মনে হয় যেটা আমাদেরকে খুবই আক্রান্ত করে, যে এখানে সবাই খুব সেন্সিটিভ এবং খুবই কশাসলি দেখছে যে এই সরকারের যে ছাত্র সংগঠনটি, ছাত্রদল, তাদের আচরণ কেমন, যার ফলে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার সমর্থন পাবে কি না। তাদেরকে একটা জিনিস কিন্তু তাদের মনে রাখতে হবে যে ছাত্রলীগের সময় ছাত্রলীগ একচেটিয়াভাবে তাদের মূল্যবোধকে চাপিয়ে দিয়েছে, কেউ মুখ খুলতে পারতো না, যার ফলে এই এক্সপ্লোশনটা ঘটেছে গত জুলাইয়ে, যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ছাত্ররা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের যে ভোটিং রাইট প্রয়োগ করেছে। একটা অভূতপূর্ব আনএক্সপেক্টেড বাস্তবতা যে যেই সংগঠনটিকে বলা হয় যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি 71-এ, তারাই একেবারে সুইপ করে চলে আসলো সমস্ত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও। এটার ইঙ্গিত কি? এটার ইঙ্গিত হচ্ছে যে সাধারণ ছাত্ররা কিন্তু মূল্যবোধকে প্রাধান্য দেয়। আপনি 71-এর কথা বলবেন, আপনি 71-এর ধারণার কথা বলবেন, অথচ কাজের বেলায় আপনার সামান্য সহনশীলতা থাকবে না। আজকে ওই পর্যায়ে আমরা যাওয়ার কালো মেঘ দেখতে পাচ্ছি যে এই যে সরকারি দলের সংগঠনটি, তাদেরকে বারবার চিন্তা করতে হবে যে সাধারণভাবে তারা যদি লাঠিসোঁটা নিয়ে, রামদাও নিয়ে তারা বের হয়, আমরা মিডিয়াতে এটা বারবার দেখতে পাচ্ছি। এখন তো আবার আপনার মিডিয়া শুধু তাৎক্ষণিক না, কয়েকদিন পরে আপনি বারবার রিপিট করে ওই পডকাস্টগুলোতে দেখতে পান যে কি হচ্ছে না হচ্ছে। এগুলো সব কিন্তু দর্শন করছে সাধারণ জনগণ, কোটি কোটি মানুষ। এবং এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় যে আমি নিজেই দুশ্চিন্তাগ্রস্ত বোধ করি যে সরকারের যে ছাত্রদল, তারা কি সাধারণ ছাত্রদের কাছে এমন কিছু করছে যে তারা গ্রহণযোগ্যতা হারাবে। সেটা যদি হয় তাহলে কিন্তু তাদের জন্য এটা একটা বড় অশনি সংকেত। তখনই তারা যাদেরকে রাইভাল মনে করে, যাদেরকে তার এই যে একদিকে ছাত্র শিবির, আবার অপরদিকে যে ছাত্রদের যে পলিটিক্যাল পার্টি যারা জামাতের সাথে কোলিশনে রয়েছে, পার্লামেন্টে রয়েছে, এদের প্রতি তখন কিন্তু সাধারণ ছাত্ররা বাধ্য হয়ে ঝুঁকে পড়বে। এবং এভাবেই কিন্তু নতুন করে দেশে একটা আগুন জ্বলার, স্পার্ক হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এখন কিন্তু আমরা তার পূর্বাভাস দেখতে পাচ্ছি যে আমরা তো সবাই জানি যে কিভাবে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন হঠাৎ করে ছাত্র দলের সাথে সংঘাত হচ্ছে ছাত্র শিবিরের, আর অন্য যে ছাত্র সংগঠনটি বিরোধী দলে রয়েছে তাদের প্রতি তো একেবারে সাপে নিউলি সম্পর্ক। এটা তো তাদেরকে কিভাবে করবে, এটা অনেক কঠিন কাজ। কারণ হ্যাবিচুয়াল পারফরমেন্স, এই যে ছাত্রলীগ যে মূল্যবোধ সৃষ্টি করে গিয়েছে, চরম
ভাবে মাফিয়া স্টাইলে তারা কন্ট্রোল করত, এই মূল্যবোধকে কপি করার একটা বড় প্রবণতা থাকাটা অস্বাভাবিক না। কারণ এই যে ছাত্রদল, ওরা এখন ক্ষমতাশীল দলের অঙ্গ, তারা মনে করে যে পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা সব কিছু রয়েছে তাদের পাশে। আনফর্চুনেটলি এখানে যে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বে যিনি থাকবেন, তিনি সরকারের একজন সাধারণ মানুষের এবং সরকারের যে প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন কার্যকর অর্থে হবে, এটা আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রী যাকে এই আপনার কি যে বলে এই পোস্টটা স্বরাষ্ট্রমন্ত্রী করবে, প্রধানমন্ত্রীর চয়েস যেন এমন না হয় যে জনগণের চয়েসের সাথে সেটা মিলছে না। আজকে যদি আপনি সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করেন, 80% অফ দ্য পিপুল উইল সে যে আমরা একজন সত্যিকার অনেস্ট নিরপেক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই, যিনি সমস্ত পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর শ্রদ্ধা অ্যাকসেপ্ট করবে, যার আচরণ এমন হবে যে পুলিশ বাহিনী যেন তার হারানো ডিসিপ্লিন ফিরে পায়। এবং সেটা যদি ঘটতো তাহলে কিন্তু ছাত্রদল কখনো অস্ত্র নিয়ে রাস্তায় নামতে সাহস পেত না, কখনো কিন্তু ছাত্রদল যে ওই আবার ছাত্র শিবিরকে পিটাবে, আবার আধিপত্যর সংস্কৃতি তৈরি করবে বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা হতো না। এটা থামাতে হলে এখনই প্রধানমন্ত্রীকে এমন কাউকে আনতে হবে ওই পজিশনে, যিনি সর্বজন শ্রদ্ধেয়, যার নৈতিকতা ও ব্যক্তিগত জীবনে সততা রয়েছে। এমন কাউকে পাওয়া তো কঠিন না। বিএনপিতে এমন মানুষ রয়েছে যাকে ব্যবহার করা হয়নি। আমি তো মনে করি যে সেরকম কিছু আমার নির্দ্বিধায় আমি বলতে পারি। যেমন বিএনপির একজন সিনিয়র নেতা হচ্ছে ডক্টর মঈন খান, যার কথা ভাষানো হচ্ছে। মঈন খান একজন অত্যন্ত সম্মানজনক শিক্ষাবিদ, তার ব্যক্তিগত জীবনে তিনি অনেস্ট, তিনি খুব সহজে রিপ্লেস করতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তিনি নিতে পারে, এবং আমার মনে হয় সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখবে। আমি একজনের নাম এমনি সাজেস্ট করলাম, কিন্তু এরকম কাউকে ওই পজিশনে থাকতে হবে যার ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নাই। না হলে এই যে আগুন জ্বলে উঠছে, আগুন স্পার্ক আমরা দেখতে পাচ্ছি, এই স্পার্ক কিন্তু কিসের রূপ নেয় কেউ বলতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর এই যে হাজার হাজার সাধারণ ছাত্র, যখন এইসব সাধারণ ছাত্র বুঝে যে আবার দেয়ালে তাদের পিঠ থেকে যাচ্ছে, আবার একটা নতুন শক্তির উৎস তাদের যে কথা বলার অধিকারকে কেড়ে নিতে পারে, তখনই কিন্তু আবার ওই সেই জুলাইয়ে যা ঘটেছে তার মতো আবার একটা কিছু একদম আনএক্সপেক্টেডলি নাটকীয়ভাবে ঘটে যেতে পারে। এটা অসম্ভব কিছু না। স্যার, এই পর্যায়ে আমাকে বিরতিতে যেতে হচ্ছে। আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, আপনার বক্তব্য আমরা জানতে চাই। বিরতিতে যাচ্ছি আমি কামাল ভাইকে দিয়ে পর্বে শুরু করতে চাই। কামাল ভাই, আমি যদি একজন নিরপেক্ষ জায়গা বা সাংবাদিক হিসেবে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে গত 2 বছরে আপনি কি দেখলেন আসলে? ধন্যবাদ আপনাকে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 বছরে ডক্টর ইউনূসের সময়টা একভাবে দেখেছি, আর গত 6 মাস আরেকভাবে দেখছি। তো এখানে খুব প্রাসঙ্গিক স্যার যেটা বলছিলেন, ছাত্রদল শুধু একটা সংগঠন নয়, একটা ফ্যাক্টর কিন্তু এই সময়ে বাংলাদেশের জন্য সাবজেক্ট। কেন? যেহেতু ছাত্রলীগ এই ধরনের কাণ্ডকীর্তি করে গেছে, জুলাইকে যখন আমরা আলোচনা করতে যাব, নানান ঘটনা সামনে আসবে, ওখানে মোটা দাগে ছাত্রলীগ নামে একটি সংগঠন আসে। আপনার বোধহয় মনে থাকার কথা, তখনকার যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, প্রতিদিনে ওনাকে নিয়ে আমাদের হেডলাইন করতে হতো, ওনার খিঁচুনি দেখাতে হতো। একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে এইসব ছাত্রদেরকে দমাতে আমাদের ছাত্রলীগে যথেষ্ট। খেয়াল করেন কথার ওজন কোন জায়গায়। তো এগুলো মানুষ ভালোভাবে নেয়নি। তো ছাত্রদলের কথা বলছি এই কারণে, ছাত্রদলের মধ্যে মানুষ ছাত্রলীগের ছায়া দেখতে চায় না। তো আবার কে ছাত্রদল, কে ছাত্রলীগ, কে ছাত্র শিবির, তাদের কিন্তু কোনো ড্রেস কোড নাই যে ড্রেস দেখে বুঝিয়ে নেব যে কে কি। লীগ আসছে কোত্থেকে এখন? এখানে আসছে তো অনিবার্যভাবে, পারিপার্শ্বিকতায়, সার্কামস্টেন্সে আমরা কিন্তু নমুনা দেখছি। লীগ তো একটা নাম, বেসিক্যালি একটা আচরণ। কিন্তু তারা এখানে ওখানে আছে, এইটা নিয়ে আমরা কিন্তু পাল্টা বক্তব্য 2 দলের থেকেই অনেকবার শুনেছি। এখানে ওরা পাত্তা দিচ্ছে, ওরা পাত্তা দিচ্ছে, তারা নিয়ে আসছে, অর্থাৎ তারা পাত্তা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে সঠিক তথ্য। এখন কে বেশি দিচ্ছে, কে কম দিচ্ছে, কে কাকে মোকাবেলা করার জন্য কাকে হায়ার করছে, এগুলো হয়তো কিছুদিন পরে আমরা নাম ধাম সহ জানবো, হয়তো ফুটেজও দেখবো, কারণ এই অভিজ্ঞতা আমাদের আছে। তো এখন যে সংঘাতগুলো হচ্ছে, সংঘাতের কিছু উসিলা লাগে কিন্তু কখনো কখনো, যে হয়তো সামনে একটা নির্বাচন আছে। সচরাচর নির্বাচনটাকে আমরা দেখি, হোক এটা জাতীয় সংসদ নির্বাচন, হোক ছাত্র সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, ইমিডিয়েটলি ওই ধরনের কিছু নাই। কি নিয়ে হয়? আপনি সিলেটের অঞ্চলটা দেখেন, যেটা শুরু হলো উৎপত্তি মৌলভীবাজার থেকে সিলেট পর্যন্ত, হবিগঞ্জ সহ। কি নিয়ে শুরু হলো? কয়েকটা মন্তব্য নিয়ে, কয়েকটা কটু কথা নিয়ে। আবার ঢাকায়ও কিন্তু আমরা দেখলাম যে
মুখের কাজ যত না হচ্ছে অর্থাৎ গালিগালাজ, হাতের কাজ বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ মারামারি। এগুলো তো বাজে বার্তা দিচ্ছে। মারার স্টাইল দেখেও তো নমুনা বুঝি আমরা, হেলমেট দেখলেও তো কিছু একটা বুঝে নিতে পারি। হাতে যেসব জিনিস নিয়ে তারা ঘুরছে, ওই হাঁটা চলা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে তারা কারা বা স্টাইলটা কাদের। তারা কারা যদি নাও বুঝতে পারি যে তাদের স্টাইলটা কাদের, ঢংটা কাদের। তো ছাত্রদল প্রশ্নে একটা কথা না বললেই নয়। ছাত্রদলকে বলা হতো এক সময় যে বিএনপির প্রাণশক্তি, নিউক্লিয়াস পাওয়ার। আপনার তো বোধহয় নিশ্চয়ই মনে আছে 91-তে বিএনপি ক্ষমতায় আসবে, এটা কিন্তু খুব একটা আলোচনায় ছিল না। আওয়ামী লীগ তো ক্ষমতায় এসেই গেছে, শুধু তাদের পোর্টফোলিও ভাগ করাটা বাকি। তারপর এটা বাজারে ছড়ে গেছে যে কে কি হচ্ছেন। 91-তে বিএনপির ক্ষমতায় আসার পেছনে ছাত্রদলের সৌন্দর্য কিন্তু কাজ করেছিল, ছাত্রদলের শক্তি কাজ করেছিল। পরবর্তীতে ছাত্রদল কিন্তু বিএনপিকে অনেক ভুগিয়েছে, নিজেরাও তারা সংঘাত করেছে, অনেক লাশ পড়েছে তাদের। এই গত আন্দোলনেও ছাত্রদলের কিন্তু একটা ব্যাপক ভূমিকা, যেটা পরবর্তীতে আমরা একটু একটু করে জেনেছি, যেখানে যিনি আজকে প্রধানমন্ত্রী তার একটা সম্পৃক্ততা ছিল, বুদ্ধি পরামর্শ দেয়া। এবং বিশেষ করে 2, 3, 4 আগস্ট যে কোটা সংস্কার বিরোধী ছাত্রদের সাথে মিলেমিশে কাজ করা, এটা কিন্তু এক মুন্সিয়ানার পরিচয় ছিল। কিন্তু আমরা নির্বাচনের পর থেকে বিশেষ করে যেটা দেখছি, তাদের মধ্যে সংঘাতের মাত্রাটা, আক্রমণের মাত্রাটা, অন্তত অরালি যেটা করে, মুখে যেই শব্দগুলো উচ্চারণ করে, ওই সম্প্রীতিটা আর নেই। এমনকি সর্বশেষ পর্যায়ে এটা কিন্তু চরিত্র হননের জায়গায় চলে এসেছে মারাত্মকভাবে। কে কাকে কি ট্যাগ দিবে, কে কাকে কি পরিস্থিতিতে আটকিয়ে বলবে যে আমরা একটা কট করেছি। এই শব্দটা খুব ব্যবহার হয় যে আমরা একটা কট করেছি, এটার জবাব দিতে গিয়ে তারা আর 2টা করে কোথাও। তো আমার কাছে যেসব তথ্য আছে তাকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে। তো এই প্রতিযোগিতার নেপথ্য কারণ যেমন এখনও স্পষ্ট নয়, নেপথ্য কুশীলবও স্পষ্ট নয়। আমার জন্ম জেলা কুমিল্লা, তো ওখানে একটা গ্রামীণ প্রবাদ আছে, বলা হয় যে খড়কুটায় আগুন দিয়া পেতনি থাকে দূরে খাড়াইয়া। পেতনি অর্থাৎ ভূত, কিন্তু নিম্নমানের ভূত। তো এই মুহূর্তে কোনো পেতনির কাণ্ডকীর্তি আছে কিনা ছাত্রদল এবং ছাত্র শিবির দুদলকে কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে যে তাদেরকে উস্কাচ্ছে কারা, কি নিয়ে। এখন কিন্তু কোনো হলে বা কোনো ক্যাম্পাসে গণরুম আছে বলে আমরা জানি না, বা কোনো টর্চার সেল আছে বলেও আমরা জানি না। কি আছে? একটু হিম্মত দেখানো, প্রভাব দেখানো। তো ছাত্রদের মধ্যে তো সেটা থাকে, এক ধরনের হিরোইজমের একটা ভাব থাকে। তো সেটা দেখাক। ছাত্রদলেও প্রচুর মেধাবী আছে, ছাত্র শিবিরে প্রচুর মেধাবী আছে, এ নিয়ে বিতর্ক আছে যে কার বেশি আছে কার কম আছে। তো মেধার সংঘর্ষ হোক। আপনাদের তো স্লোগান ছিল কোটা না মেধা, কিন্তু আমরা মেধার চর্চা কিন্তু দেখছি না, অর্থাৎ মগজের চর্চা দেখছি না, হাতের চর্চাটা দেখে ফেলছি বেশি। এই হাতের কাজ, যে হাতের কাজ তারা এখন করছেন, এই হাতের কাজ অটোমেটিক্যালি আপনি শিরোনাম না করলেও বলতে বাধ্য হয়ে যাচ্ছে যে কে কার 12টা বাজাচ্ছেন। তবে 12টা যে বাজতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই, কার 12টা বাজবে সেটা হচ্ছে বিষয়। অর্থাৎ 12টাকে যদি আরও সাবলীল করি, সর্বনাশ হচ্ছে, সর্বনাশকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন। তো কোন সময়টা আবার আন্দোলন প্রশ্নে, ঐতিহাসিক সময়ের প্রশ্নে একটা পবিত্র সময়, একটা অর্জনের সময়, একটা বিপ্লবের সময়। তো ওই সময়টা তারা কিন্তু মানুষকে ধারণাটা ভালো দিচ্ছেন না, কোনো সংগঠনে না। ছাত্র শিবিরকে আমরা মেধাবী মনে করি যে তাদের ওখানে মেধাবীর সংখ্যা বেশি, কিন্তু তাদের সম্পর্ক যত কয়েকদিন ধরে রাজশাহী ইউনিভার্সিটিতে, বেগম রোকেয়ায়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব আচরণ দেখছি, এগুলো কিন্তু শিবিরের সাথে যায় না। শিবিরকে এমনি মনে করা হয় যে তারা একটু কুসুম মেধাবী থাকে, একটু শালীন থাকে, কিন্তু ওখানে আমরা ব্যত্যয় দেখছি। আবার ছাত্রদল যেহেতু ক্ষমতাসীন দলের সংগঠন, তাদের কিন্তু দায়িত্ব বেশি, তারা সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশে। বিএনপি আপনি করেন আমি না করি তাতে কারো কিচ্ছু যায় আসে না, বিএনপি একটি বৃহৎ সংগঠন, তার উপর ক্ষমতায় আছে বিশাল সমর্থন নিয়ে। তো তাদের এটা সবার আগে কিন্তু উপলব্ধি করার বিষয় আছে। মুরব্বীর কিন্তু দায়িত্ব বেশি, যে বড় তার দায়িত্বও বেশি। কিন্তু আমরা দেখি একইভাবে যেমন ছাত্র সংগঠনে গোলমাল বাজছে, বৃহত্তর অর্থাৎ মাদার সংগঠনের মধ্যেও কিন্তু গোলমাল বাজছে। কি নিয়ে একটাও কিন্তু স্পষ্ট নয়। আপনি দেখেন বিদ্যুতের এই পরিস্থিতি, এ নিয়ে কথাবার্তা নেই। হঠাৎ করে বাজার আবার চড়ে গেল, এ নিয়ে কথাবার্তা নেই। কি নিয়ে? কিছু শব্দ নিয়ে, কোনটারে সংস্কার কয়, কোনটারে সংশোধন কয়, কি এক তর্জমা যেন আমাদেরকে আবার শিখাচ্ছেন, তারা অভিধান শিখাচ্ছেন। সাধারণ মানুষও তো বোঝে যে সংস্কার বলেন আর পরিবর্তন বলেন, আর যদি মনে করেন যে ঝামেলা আরো দূর করবেন, এগুলো কঠিন কঠিন বাংলা, তো একটু মেরামত তো হওয়া দরকার। আপনাদের মেরামত শব্দটাই ব্যবহার করেন না। তো মেরামত যে হওয়া দরকার, এটা তো দুই পক্ষই বলেছিলেন, ঘোষণা দিয়ে বলেছিলেন। তো এখন এই মেরামতের জায়গায় সংস্কার ভালো, সংশোধন খারাপ, কি এক ওই যে শব্দবোমা ছোড়ার মতো এক বাহাস করছেন। এই বাহাসের মধ্য দিয়ে নিজেরা নিজেদের চরিত্রকে কিন্তু আরেকভাবে সামনে আনছেন। তো এই ক্ষেত্রে ওনাদের স্মরণ করা দরকার আছে যে এইসব পেঁচাল বেশি পারলে কি হয়। জি, আপনি যদি 2, 3, 4, 5 তারিখের কিছু ঘটনা উল্লেখ করেন,
যে শেখ হাসিনার অথবা তাদের ওই সরকারের কাজকর্মে কিন্তু এত ভেজাল লাগেনি। সেদিকে দিকে তো তারা সুশীল হয়ে গিয়েছিলেন। শেখ হাসিনা তো বলেই ফেলেছিলেন যে গণভবনের দরজাটা খোলা আছে। জবাবটা কি এসেছিল যে দরজাটা কি জন্য খুলেছেন, বেরিয়ে যাবেন এই জন্য নাকি আমরা ঢুকবো এই জন্য? অর্থাৎ মানুষের মুখ কিন্তু আটকে রাখা যায় না যদি অতিমাত্রায় ত্যক্ত বিরক্ত করে ফেলা হয়। জি কামাল ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি স্যার কাছে আসতেছি। স্যার, তিনি বেশ কয়েকবার শেখ হাসিনার প্রসঙ্গ তুললেন, আমি সেই প্রসঙ্গ ধরেই আসতে চাই। আমরা দেখেছি যে তার বক্তব্য প্রচার নিয়ে সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে এবং এর পাল্টা ভারত থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে ভারতের কোনো কিছু করার নেই বা এই বিষয়ে তারা কিছু জানেন না। আমরা সম্প্রতি যে সফর নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল স্যার, যে সার্জিও গোরের সফর নিয়েও অনেক আলোচনা আছে রাজনীতিতে এবং কূটনৈতিক মহলে ওইটি নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে। আপনি স্যার কিভাবে দেখছেন আসলে সার্জিও গোরের এই আলোচনাটা? আমরা জানি যে মার্কিন একজন কর্মকর্তা এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন। ধন্যবাদ। প্রথমে হাসিনার প্রসঙ্গটা আপনি মেনশন করলেন। আমি তো মনে করি যে গভর্নমেন্ট যে স্ট্যান্ড নিয়েছে হাসিনার সম্পর্কে একদম অ্যাবসলিউটলি অবজেক্টিভ। শি উইল ইন্ডিয়ান হাই কমিশনারকে অলমোস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে যে আপনারা কোনোভাবেই ইন্ডিয়া যেন এটাকে হাসিনার জন্য একটা প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করে। এটা ইন্ডিয়া অনেক আগেই আশ্বাস দিয়েছিল এবং সেটা কিন্তু আমাদের এই ফরেন পলিসি অ্যাডভাইজার রিমাইন্ড করেছে ইন্ডিয়ান হাই কমিশনারকে। এবং দিল্লি থেকে আপনি যে কথা বললেন যে ত্রিবেদী, ওই যে তাদের যে জয়সওয়াল, ভেরি ডুবিয়াস ক্যারেক্টার, অত্যন্ত ডাবল স্ট্যান্ডার্ড, সামান্যতম নৈতিকতাও নাই তার এক্সপ্রেশনে। এত মিথ্যাচার করে এই লোক, একে মানে স্বাভাবিক একটা মানুষ যে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল রয়েছে এটাই বলা যায় না। সে হয়তো ভারতের এই পররাষ্ট্রনীতিকে, বাংলাদেশের প্রতি পররাষ্ট্রনীতিকেই রিফ্লেক্ট করে তাই এইভাবে এখন এই যে বলছে তারা যে তাদের কিছু করার নাই, তারা প্রাইভেট সংগঠন, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। এটা অ্যাবসলিউটলি একটা মানে আনফ্রেন্ডলি অ্যাটিটিউড বাংলাদেশের এই বর্তমান সরকারের প্রতি, এবং আমার মনে হয় দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত এর। আপনি এই প্রসঙ্গে সার্জিও গোরের কথা তুললেন। সার্জিও গোরের সফরটা আমার মনে হয় ইট ওয়াজ অ্যাবসলিউটলি এ সাকসেস সরকারের জন্য এবং আমেরিকার জন্য। তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি, যতই রটনা রটাক না কেন, এত মানে অসহ্য এইসব মানে দুর্নাম যে সার্জিও গোরে কেন ইন্ডিয়ার সাথে রিপ্রেজেন্টেটিভের সাথে দেখা করলো, আওয়ামী লীগের সাথে দেখা করলো, এটা কি আমেরিকান ডিপ্লোম্যাটকে জোর করে বলে দেবেন নাকি? যে তাহলে তো ওই সাবির হোসেন চৌধুরীকে জেলে আটকে রাখা উচিত ছিল, সেটা তো গভর্নমেন্ট করেনি। সুতরাং যদি এখন সার্জিও গোর যে কথা বলে, রাজি হয় কথা বলতে, এখানে তো কিছু করার নাই গভর্নমেন্টের। আর এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি, এটা একদম টোটালি ফেলিওর হয়েছে। আমেরিকা ইন্ডিয়ান হাই কমিশনে দেখা করলো, সে একেবারে ওই আমাদের সার্জিও দেখা করার পরেই সে সাথে সাথে প্লেনে ছুটলো দিল্লিতে। এই বৃদ্ধ বয়সে তো তার স্নায়ুর উপর চাপও পড়ে, এবং দিল্লিতে যে তিনি যা বললেন, আমার কাছে মোটেও মনে হয় না যে দিল্লিতে তিনি কোনো গুড নিউজ নিয়ে গিয়েছে। আমার তো ধারণা যে দিল্লিতে যে ওই যে ক্যাবিনেট কমিটি অন ফরেন পলিসি, যেখানে নিজেই এই মোদি ছিল, তারপর তার ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ফিনান্স মিনিস্টার, এই কজন 4-5 জন ক্লোজ কমিটি ছিল। সেখানে যে আমার মনে হয় তো সার্জিও গোরের বাস্তবতা হচ্ছে যে সে ইন্ডিয়ান হাই কমিশনকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সাথে আমেরিকার আলাদা এজেন্ডা রয়েছে, এবং ফরেন মিনিস্টারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রাইম মিনিস্টারের সাথে যে আলোচনা হবে, এটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য স্বার্থ নিয়েই আমরা আলোচনা করব। আপনাদের বিষয় তুলে ধরার সময়ও আমার নেই, আর সেটা আমাদেরও দায়িত্ব না। মোরালেস আমার মনে হয় সার্জিও গোর তাকে এটা জানিয়ে দিয়েছে যে আমেরিকা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই ডিল করে। ভারতের এজেন্ডা আমেরিকান অ্যাম্বাসেডার ক্যারি করবে, এটা সম্ভব না। এটা যে আমি মনে করি দুইটা কারণে। একটা হচ্ছে যে ইনি শুধু ভারতের অ্যাম্বাসেডার না, ইনি হচ্ছেন দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার নিয়ে ডিল করে, তার ওয়াইডার রেসপন্সিবিলিটি আছে। এবং বাংলাদেশের এখন যে রোল, ডক্টর খলিল ইলেক্টেড হয়েছে জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে ফরেন সার্ভিস অফিসারদের মনে রাখা উচিত, এই ডক্টর খলিল আমেরিকান সাপোর্ট পাওয়ার ফলে এই 4টা ভোট নিয়ে সে এই ইন্ডিয়ান আর ইসরায়েলি লবিকে হারাইছে। ইন্ডিয়া প্রাণপণ চেষ্টা করছে ইসরায়েলকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার পক্ষে রাখার জন্য, ওই সাইপ্রাসের পক্ষে ভোট আনার জন্য। পুরা ইউরোপ সাইপ্রাসের পক্ষে ছিল, পুরা আপনার একটা গোষ্ঠী। তার মধ্যে এই যে ইউনাইটেড স্টেটস ব্যাকড খলিলুর রহমান, ব্যাক বাংলাদেশ, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট থিং। এবং আরও 3টা দেশের ভোট জোগাড় করেছিল। ওই কয়টা ভোট এত ইম্পর্টেন্ট ছিল যে ইন্ডিয়া কল্পনাও করতে পারে নাই যে বাংলাদেশ জিততে পারবে। এটা তাদের জন্য একেবারে হার্ট অ্যাটাক এর মতো অবস্থা হয়েছে। ইউরোপ মেনে নিয়েছে, কিন্তু ডক্টর খলিলের অসাধারণ মেধা,
তার যে যোগাযোগ, এর ফলেই কিন্তু বাংলাদেশ সেই এটা পেয়েছে। এটা আমার মনে হয় কিছু মানুষ বুঝতে চায় না, ডক্টর খলিলকে নিয়ে আজে বাজে যত রকমের মন্তব্য করে। ডক্টর খলিলের কানেকশনস আমেরিকাতে অসাধারণ, 22 বছর ছিল, এবং সে আমেরিকান ইন্টেলিজেন্স কমিউনিটির উপর তার পুরাপুরি একটা বিশ্বাসযোগ্যতা রয়েছে। আমরা তো নিশ্চিত যে এই যে ইন্ডিয়ান প্ল্যান, চায়নাকে দূরে ঠেলে দেয়া, এই ধারণাকে প্রমোট করা বা আওয়ামী লীগকে এখানে বৈধতা দেয়া, এটা দ্য আমেরিকানস হ্যাভ নট ডান ইট। ইউএস পলিসি হচ্ছে যে বাংলাদেশে এই গভর্নমেন্টকে তারা সম্পূর্ণ কোঅপারেট করবে, এবং সেজন্যই কিন্তু সার্গি গোর যখন বের হয়ে আসলো, গাড়িতে ওঠার আগে কয়েকটা মিনিট মিডিয়া তাকে ধরেছে। কি কথা বলছে? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা এই অনেকে ডিসরিগার্ড করে, যে তোমাদের প্রধানমন্ত্রীকে, ইয়োর প্রাইম মিনিস্টার ইজ ট্রিটেড ইন ওয়াশিংটন উইথ দ্য হাইয়েস্ট রিগার্ড, এই শব্দটিটা ব্যবহার করছে। আমেরিকান ফরেন পলিসিতে এই ধরনের শব্দ তাদের মিত্রদের বেলায়ও ব্যবহার করে না। ইয়োর প্রাইম মিনিস্টার ইজ ট্রিটেড ইন ওয়াশিংটন উইথ দ্য হাইয়েস্ট রিগার্ড, সর্বোচ্চ সম্মানের সাথে তোমার প্রধানমন্ত্রীকে আমরা ওয়াশিংটনে দেখি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ভারতের আর ত্রিবেদীর গালে স্পষ্ট চপেটাঘাত। এই জন্য ত্রিবেদী হাপুস হাপুস করতে করতে প্লেনে উঠছে আর হাসিনার সাথে দেখা করছে। হাসিনা তো এখন কাঁদতে কাঁদতে শেষ। আসল কাহিনী হচ্ছে আজকে কিছু বলতে পারবে? আমেরিকার সাহায্য জীবনেও তার জন্য আসবে না। আমেরিকা ইজ কনসার্ন উইথ এই যে দেখেন, আমেরিকান প্যাসিফিক কমান্ডার একদিনের মধ্যে ঢাকায় চলে আসছে। আমি ওই ভিডিও ক্লিপিংটা দেখলাম। হি ইজ দ্য প্যাসিফিক কমান্ডার, ফুল অ্যাডমিরাল, এবং পুরা ইন্ডিয়ার বাপেরও সাধ্যি নাই যে প্যাসিফিক কমান্ডারের যে বাংলাদেশের সাথে সম্পর্ক সেটাকে সামান্য ইনফ্লুয়েন্স করবে। আমি দেখলাম যে সে আমাদের নেভি চিফের সাথে মিট করছে। নেভি চিফ হচ্ছে হাইলি কোয়ালিফাইড, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, অল থ্রু সে টপ রেকর্ড বহন করে আসছে। এবং আমি নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন আমাদের যে আলাদা একটা নৌবাহিনীর সম্পর্ক গড়ে উঠবে, সেটা বে অফ বেঙ্গলে বাংলাদেশকে নতুন করে প্রতিষ্ঠিত করবে। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে চীনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নাই যে সম্পর্ক গড়ে উঠছে, যে আমাদের যে নিরাপত্তার সহযোগিতা, সবচেয়ে বড় কথা ওই যে করিডোর, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই। এবং ইন্ডিয়া এটা রটাতে চেষ্টা করছে, সার্গিও গোর নাকি এখন করিডোর বন্ধ করে দেবে। এই করিডোর ইটস এ ট্রেড করিডোর। বারবার ফরেন মিনিস্টার এটা বলছে যে এটা ওই সিটওয়ে হয়ে যে আসবে, বাংলাদেশের সমস্ত পণ্য সেখানে আমেরিকাতে অনেক কম সময়ে অনেক কম খরচে যাবে। এবং এটা আমি তো একটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংস্থা যারা এটা নিয়ে ইন্টেলিজেন্স কমিউনিটি ডিল করে, তাদের ধারণাও সুস্পষ্ট। বাংলাদেশ যথাশীঘ্র এই ট্রেড করিডোর দেওয়ার ব্যাপারে চায়নাকে অলরেডি গ্রিন সিগন্যাল দিয়েছে, এবং আশা করি আমি ভেবেছিলাম হয়তো মান্দালয় হয়ে, কুনমিং হয়ে, মান্দালয় হয়ে ডিরেক্টলি কক্সবাজারে চলে আসবে, তাইলে কিন্তু 3,500 কিলোমিটার হতে পারতো, যেটা আর কি আপনার আসাম থেকে যে ট্রেন যায় ডিব্রুগড় থেকে, একেবারে ওই যে রাজস্থানের শেষ মাথায় যে থামে লালগড়, হ্যাঁ, এটাও একই ডিস্টেন্স, কিন্তু প্রত্যেক দিন ভারতের একটা করে ট্রেন যাচ্ছে। তো সেটা যদি হয় তাহলে আমাদের এখান থেকে 3,000 কিলোমিটার কভার করতে পারবে না। কিন্তু সিটওয়ে হয়ে নাকি হওয়ার সম্ভাবনা বেশি। সিটওয়ে যদি আসে তাহলে এটা 3,500, প্রায় 4,500 কিলোমিটার হবে। এখন আমার মনে হয় যদি 6 মাসের মধ্যেই চায়না তৈরি করে ফেলবে, তখন আমরা 2 দিনে ঢাকা থেকে ট্রেনে কুনমিং যেতে পারবো। আমাদের মাল যাবে, চায়নার জিনিস আসবে, এবং চায়নার এই লাইন করার ফলে আমাদের বিশাল একটা ফরেন এক্সচেঞ্জ ইনকাম হবে আপনার পোর্টে। এইসব পজিটিভ অ্যাচিভমেন্ট, ডক্টর খলিলের পক্ষে এটা করা সম্ভব। কিন্তু কোনো দুর্বৃত্ত যদি নিজে ক্রেডিট নেওয়ার জন্য বলে এটা একেবারে শেষ করে দিল বাংলাদেশকে, ডক্টর খলিল ইজ অ্যান আউটস্ট্যান্ডিং। সে যে ব্যালেন্স করতে পারছে, এই সময়টা এখন সবচেয়ে ক্রুশিয়াল পিরিয়ড, আমাদের সবচেয়ে ক্রুশিয়াল। কেননা আমরা এখন এই ট্রানজিশনে যাচ্ছি, ভারতকে পুরাপুরি প্রত্যাখ্যান করে আমরা চীনের সাথে যে সম্পর্ক করতে যাচ্ছি সেটা মার্কিন সমর্থন পাচ্ছে। এটাই হচ্ছে সত্যি কথা, এবং সেটা ডক্টর খলিল করতে পারছে তিনি, বিকজ সে পুরা মার্কিন সমর্থন নিয়ে জাতিসংঘের প্রেসিডেন্ট হতে পেরেছে। চীন এখন দেখেন, চাইনিজ অ্যাম্বাসেডর ঢাকায় কত অ্যাক্টিভ, অসাধারণ। সে প্রত্যেক দিন সেমিনারে যাচ্ছে, বিসে যাচ্ছে। চায়নার সাথে আমাদের সাধারণ যে গভর্নেন্সের ব্যাপারে একটা সম্পর্ক গড়ে উঠছে। চায়না ইজ ভেরি স্যাটিসফাইড উইথ আস। স্যার, ব্রিক্স নিয়ে কি বলবেন? ব্রিক্স এখন আমাদের ইমিডিয়েটলি কোনো প্রয়োজন নাই। ব্রিক্স কি করবে? আমাদের যে ওয়েস্টার্ন আমেরিকার সাথে যে ট্রেড, যে গার্মেন্টসের যে ইনকাম, এবং যে ভবিষ্যতে আমাদেরকে আমেরিকার সাথে আরও অনেক সুবিধা আদায় করে নিতে হবে। যত আমরা চায়নার সাথে সম্পর্ক গভীর করব,
এবং ব্রিক্সের ব্যাপারে চায়না আমাদেরকে পুরো সমর্থন দেবে। ব্রিক্সের আমাদেরকে সবচেয়ে বাধা দেবে কে? ইন্ডিয়া। ব্রিক্সে আমাদেরকে মূলা দেখাবে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া গত বছরও কিন্তু আটকিয়ে দিয়েছে ইন্ডিয়া। আর যতদিন ইন্ডিয়া ব্রিক্সে থাকবে, ব্রিক্সের কোনো ফিউচার নাই। ইন্ডিয়া যেখানে ঢোকে আন্তর্জাতিক সংগঠন, সেটা তারা ধ্বংস করে দেয়। দেখেন এই যে বিমস্টেক, এর কোনো অ্যাক্টিভিটি আছে? ইন্ডিয়া বিমস্টেককে তৈরি করেছে সার্ককে ধ্বংস করার জন্য। আমরা চাই সার্ক রিভাইটালাইজড হোক। আমরা চাই ইন্ডিয়াকে ঘাড়ে ধরে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ সবগুলা দেশ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ঘাড়ে ধরে ইন্ডিয়াকে এখন বাধ্য করা হবে। যে ইন্ডিয়া মনে করতো যে বাংলাদেশের উপর তাদের কর্তৃত্ব থাকবে, সেটা এখন আমরা আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তার রহমতে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি। এজন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকে ক্রেডিট দিই। প্রধানমন্ত্রী কিন্তু জিরো এই অবস্থান নিয়েছে, এবং আই এম ভেরি হ্যাপি যে সে দিল্লিতে যাচ্ছে না। দিল্লিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দিল্লিতে যাওয়ার তার চেয়ে আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এখন চীন আর আমেরিকাকে ব্যালেন্স করে আমার বাংলাদেশের যে ভবিষ্যৎ, যে ট্রেড ডেফিসিট, আমাদের যে করুণ অবস্থা, সেটা অর্থনীতিটাকে বের করে আনা। এবং সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সঙ্গী। জি, আমাকে স্যার এখানেই শেষ করতে হচ্ছে। স্যারের অনেক বক্তব্য আমরা শুনলাম, আরও অনেক কিছু রয়ে গেছে, হয়তো নিশ্চয়ই আগামীতে সেই কথাগুলো আমরা জানার সুযোগ পাবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কামাল ভাই, আপনাকেও ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে এখানে।